নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট চ্যানেল। দেখুন, এই মুহূর্তে রাজ্যের লক্ষ লক্ষ মানুষের কাছে একটাই বিষয় প্রাধান্য পাচ্ছে, সেটা হচ্ছে এসআইআর। এসআইআরে শেষ পর্যন্ত যে ৬০ লক্ষ মানুষকে অ্যাডজুডিকেশনের আওতায় ফেলে দেওয়া হচ্ছে এবং কয়েক লক্ষ মানুষকে সমস্ত নথিপত্র দেওয়া সত্ত্বেও নাম ডিলিট করে দেওয়া হয়েছে। অ্যাডজুডিকেশনের আওতায় যাদেরকে ফেলা হয়েছে তাদের মধ্যে শতকরা ৭০% মুসলিম, আর ডিলিট করে দেওয়া হয়েছে যাদের নাম তাদের মধ্যে শতকরা ৭০ থেকে ৮০% হচ্ছে হিন্দু। যাদের পশ্চিমবঙ্গের দীর্ঘদিন ধরে বসবাস, অতীতে ভোট দিয়েছেন বা ভোটার তালিকায় নাম ছিল, যারা দীর্ঘদিনের নাগরিক, তাদের বয়স ৮০ বছর ৯০ বছরও হতে পারে, কারোর বয়স ২২ বছর ২৫ বছর ২৮ বছরও হতে পারে। ২০২৪ সালে লোকসভা ভোটে যারা ভোট দিয়েছিলেন, এই রকম লক্ষ লক্ষ মানুষকে আজকে এমন একটা পরীক্ষার সম্মুখীন দাঁড় করিয়ে দিয়েছে ইলেকশন কমিশন, এবং শেষ পর্যন্ত তাদেরকে বিচারাধীনের তালিকায় ফেলে দেওয়া হয়েছে এবং প্রতিদিন জাজেদের আন্ডারে তাদের বিচার চলছে, তারা যোগ্য ভোটার কি ভোটার না। এবং সেটাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি যখন উত্তাল, তখন অ্যাকচুয়ালি ঠিক কী পরিস্থিতি এবং কেন এটা হলো, আমি আমার নিজের সূত্রে এই নির্বাচনের কাজে যুক্ত থাকা ইআরও, এইআরও এবং এআরওদের সাথে যোগাযোগ করে একেবারে সুদূর উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের প্রান্ত পর্যন্ত কথাবার্তা বলে যেটা বুঝতে পেরেছি, এক গভীর ষড়যন্ত্র, এবং সেই ষড়যন্ত্র কিভাবে ধাপে ধাপে করা হয়েছে তার কিছুটা আপনাদেরকে আজকে আমি বলবো। আপনারা জানেন যে ধর্মতলার মেট্রো চ্যানেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল অবস্থানে বসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই যে ৬০ লক্ষ অ্যাডজুডিকেশনে ফেলা হয়েছে, তাদের সবার নাম তোলা পর্যন্ত ভোট করতে দেব না। মোহাম্মদ সেলিমের নেতৃত্বে সিপিএমও ইলেকশন কমিশনের বাইরে অবস্থান করছেন। বিমান বোসের মতো ৮০ ঊর্ধ্ব মানুষও সেদিনকে হাজির ছিলেন। সেলিম বলেছেন অবিলম্বে সর্বদল বৈঠক ডাকতে হবে মমতাকে এবং দাবি জানাতে হবে সবার, যতক্ষণ বৈধ ভোটারদের নাম উঠছে না ততক্ষণ ইলেকশন করতে দেব না। শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনিও একই দাবি করেছেন। এমনকি অন্যান্য ছোটোখাটো পার্টি, মানে হাস্যকরভাবে হুমায়ুন পর্যন্ত, যে বিজেপির টাকায় দল করেছে, সে পর্যন্ত সেই দাবি তুলছেন। কিন্তু বাস্তব পরিস্থিতিতে আমরা যা দেখতে পাচ্ছি, তাতে গভর্নরকে সরিয়ে, আমাদের আনন্দ বোসকে সরিয়ে রবিকে আনা হয়েছে। রাষ্ট্রপতি শাসনের একটা আশঙ্কা দেখা দিচ্ছে, এবং কতজন শেষ পর্যন্ত এই বিচারাধীন ক্লিয়ার হবে সেটার উপরে কিন্তু রাজ্যের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে। প্রথমে বলি যে ৬০ লক্ষ ৬.৫ লক্ষকে অ্যাডজুডিকেশনে পাঠানো হয়েছে, এটা আমি সমস্ত দিক থেকে খবর নিয়ে যা দেখলাম, যখন এআরও এইআরওরা সব ক্লিয়ার করে দিল, ডিইও থেকে ক্লিয়ার হল, অর্থাৎ ডিএম অফিস থেকেও, তারপরে যে সমস্ত মাইক্রো অবজারভারদের নেওয়া হয়েছিল, যাদেরকে বিভিন্ন পিএসইউ, এলআইসি, ব্যাংক, পাবলিক সেক্টর থেকে নেওয়া হয়েছে, একেবারে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে যুক্ত, তাদেরকে নির্দেশ দেওয়া হয় যে যত ডিসক্রিপেন্সি ক্লিয়ার হবে সবগুলোকেই অবজেকশনে ফেলতে হবে। এবং সেই অবজেকশন তারা যেভাবে দিয়েছেন সেটাও আপনাদের কাছে বলবো। শুধু ৩টে সম্ভাবনার কথা আমি বলি। এক, ইলেকশন কমিশন সেকেন্ড যে সাপ্লিমেন্টারি তালিকা ৯ তারিখ বার করবে, তাতে আর মাত্র কয়েক লক্ষ নাম যোগ হবে, বাকিগুলো বাদ থাকবে, আপনারা নিশ্চিন্তভাবে জানতে পারেন। ২, এই ৬০ লক্ষ মানুষের মধ্যে অর্ধেকের নাম উঠবে, অর্ধেকের উঠবে না। ৩০ লাখ ৩৫ লাখ মানুষ বাদ চলে যাবেন, কিন্তু রাজ্যে ভোট হবে। সেই ভোটে বিজেপি একটা বিপুল সুবিধে পাবে বলে অনুমান করছে। ৩, এই ৬০ লক্ষ মানুষ যখন সুপ্রিম কোর্টে যাবে বিষয়টা, ততক্ষণ এটা ক্লিয়ার হতে আরও ৪০ থেকে ৪৫ দিন মিনিমাম সময় লাগবে। অর্থাৎ নির্দিষ্ট সময়ে ভোট হয়ে রেজাল্ট ডিক্লেয়ার করা যাবে না, তার ফলে রাষ্ট্রপতি শাসন জারি হবে, এবং যেটা বিজেপি নেতৃত্ব অনেক আগে থেকেই চাইছে, প্ল্যান। সিপিএম এর পক্ষের কিছু লোক তারা বলছে যে মমতা সুবিধে পাবেন। আমার মতে কেউই মমতার তো কোনো সুবিধা হবেই না, উল্টে
ক্ষতি হবে, কারণ পুরো ইলেকশন মেশিনারি চলে যাবে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। সুতরাং মমতা সেটা চাইবেনই বা কেন? এইবার কি অবস্থায় দাঁড়িয়েছে আমি কয়েকটা উদাহরণ ছোট ছোট আপনাদের সামনে তুলে ধরি। রাজ্যের যে সমস্ত কেন্দ্রগুলোতে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়েছে, তার মধ্যে ধরুন সুজাপুর, ভগবানগোলা বা সুতি, যেখানে লক্ষাধিক মানুষ আছেন, সেক্ষেত্রে কোথাও 2জন বিচারক হয়েছেন, কিন্তু খুব কম, এক একটা বিধানসভা পিছু 1জন করে বিচারক বিচার করছেন। আমি এই ভিডিওটা যখন দেখছেন, গতকাল রাত্রি পর্যন্ত হিসেব নিয়েছি, প্রত্যেকেই বলছেন, যারা এয়ারোরা সাহায্য করছেন বিচারকদের, তারা পরিষ্কারভাবে বলছেন যে পার ডে 250 থেকে 350, নট ইভেন 300 ফিগার ক্লিয়ার হচ্ছে না। এবং কোন ফিগারগুলো ক্লিয়ার হচ্ছে, ক্লিয়ার মানে কিন্তু তারা ভোটাধিকার পাচ্ছে না, বহু মানুষেরই বাদ চলে যাচ্ছে। সেগুলো হচ্ছে যারা ব্যক্তিগতভাবে ডকুমেন্ট দিয়েছিলেন সেগুলো, যারা প্রজিনি করেছেন, অর্থাৎ 2002 সালে দাদু ঠাকুমা বাবা মার নামের সাথে প্রজিনি করেছে এবং লজিক্যাল ডিসক্রিপেন্সিতে পড়েছে, তাদের ক্ষেত্রে এখনো কোনো কেস ধরা হয়নি। এই প্রজিনি হয়নি এই রকম সংখ্যাটা প্রায় হাফ, 1,30,000 যাদের প্রজিনিতে যারা পড়ে অ্যাডজুডিকেশনে গেছে, তাদেরটা কখন ধরা হবে না ধরা হবে কেউ জানে না। এই পরিস্থিতিতে আরও 200 জন বিচারক আসবেন, তাদের ট্রেনিং দেওয়া হবে। যদি 500 জনও হয়, 500 জন মানুষ এবং প্রতিদিন 300 করে করছে, তাহলেও গোটা প্রক্রিয়া হতে প্রায় 2 মাস সময় লেগে যাবে মিনিমাম। এবং এয়ারোদের আশঙ্কা, যেভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের যে 11টা ডকুমেন্ট, তাতে প্রাথমিকভাবে বহু মানুষের নাম কাটা যাচ্ছে। এ পর্যন্ত যত হিয়ারিং, মানে তারা যে হিয়ারিং করেছেন, বিচারাধীন যেগুলো ছিল, তার মধ্যে তারা ওই 11টা ডকুমেন্টের বাইরে কিছুই দেখছেন না। না আধার কার্ড দেখছেন, না পুরনো ভোটার কার্ড দেখছেন, না প্যান কার্ড বৈধতা দিচ্ছে, কিচ্ছু বৈধতা দিচ্ছে না। জমির কাগজপত্র কোনো বিচারপতিরা নয়, বিচারকরা কোনো কিছুর বৈধতা দিচ্ছেন না। তারা মাধ্যমিকের সার্টিফিকেট চাইছেন, তারা ওই সময়কার স্কুলের অন্যান্য সার্টিফিকেট চাইছেন, কজন গ্রামের মানুষ কজন কি পড়ে, এবং ম্যাক্সিমাম মহিলা তারা বাদ যাচ্ছেন, ম্যাক্সিমাম মুসলিম তারা বাদ যাচ্ছেন। এখনো পর্যন্ত যে 7.5 লক্ষের হিয়ারিং হয়েছে, আপনারা দেখেছেন রাজ্যের সিইও মনোজ আগরওয়াল, তিনি কার্যত হাত তুলে দিয়ে বলেছেন যে আমার কিছুই করার নেই, কতজনের নাম থাকবে কতজনের নাম বাদ যাবে আমি কিছুই বলতে পারবো না, কারণ বিষয়টা এখন আমাদের এখতিয়ারেই নেই। এদিকে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ চলে আসছে ভোট করার কাজে আলোচনা করতে। দফায় দফায় যে ডেপুটেশন দেওয়া হচ্ছে, এমনকি কালকে নাগরিকদের পক্ষ থেকে হাইকোর্টের চিফ জাস্টিস সুজয় পালের কাছেও অফিসেও ডেপুটেশন দেওয়া হয়েছে। সেই ডেপুটেশনের আদৌ কোনো ফল আউট আছে কিনা আমি জানি না, আমার কিন্তু মনে হচ্ছে কোনো ফল আউট নেই। মমতা বন্দ্যোপাধ্যায় অন্য অনেক লড়াই রাস্তায় টেনে আনেন এবং রাস্তায় টেনে এনে সেই লড়াইটা লড়েন, সেটা পলিটিক্যাল লড়াই লড়া চলে। কিন্তু এই প্ল্যানিংয়ের সাথে যেভাবে এই হিয়ারিং প্রক্রিয়া চলছে, তাতে সেই লড়াইটা তিনি আদৌ লড়তে পারবেন বলে, কতটা পারবেন সেটা নিয়ে আমার এই কারণেই সন্দেহ দেখা দিচ্ছে যে যাদেরকে এই অ্যাডজুডিকেশনে ফেলে বিচারাধীন করা হয়েছে, তারা যে সমস্ত ডকুমেন্ট এতদিন প্রডিউস করেছিলেন এবং তাদের নাম ক্লিয়ার হয়ে গেছিল, সেই সমস্ত ডকুমেন্টকে এই বিচারকরা গুরুত্বই দিচ্ছেন না। তারা কেন্দ্রীয় সরকার যেটা বলেছিলেন সেটা, ইভেন আধারকেও মান্যতা দেওয়া হচ্ছে না। সুতরাং আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, এই অ্যাডজুডিকেশনের আন্ডারে যে নামদের হিয়ারিং হচ্ছে তার 1/3 মিনিমাম, অথবা কোনো কোনো কেন্দ্রে মুসলিমদের আরও বেশি পরিমাণে বাদ যেতে পারে। আমি একটা উদাহরণ দিই, একটা কেন্দ্রের আমি শুনছিলাম 300 ধরুন মানুষকে হিয়ারিংয়ে অ্যাডজুডিকেশনের ভেরিফিকেশন হচ্ছে, তার মধ্যে 150 হিন্দু 150 মুসলিম। হিন্দুদের এই 150-র মধ্যে 130, 35, 40 জন কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছেন, কিন্তু মুসলিমদের ক্ষেত্রে বা আদিবাসীদের ক্ষেত্রে বা দলিতদের ক্ষেত্রে, প্রান্তিক মানুষের ক্ষেত্রে, গরিবদের ক্ষেত্রে, চাষিদের ক্ষেত্রে, গৃহবধূদের ক্ষেত্রে এই সংখ্যাটা কিন্তু বিশেষ করে মুসলিমদের পার্টিকুলারলি আমি বলছি, সংখ্যাটা ভয়াবহ। ওই 150 জনের মধ্যে 50 জন 60 জনের বেশি ক্লিয়ারই হচ্ছেন না, 100 জনের ওপরে নাম বাদ যাচ্ছে। সুতরাং
যারা ভাবছেন এই 60 লক্ষ যাদেরকে অ্যাডজুডিকেশনে ফেলা হয়েছে, যখন ফাইনালি সাপ্লিমেন্টারি তালিকাগুলো বেরোবে তখন তাদের অধিকাংশেরই নাম থাকবে, সেটা কিন্তু একেবারেই বিভ্রান্ত কর কথা, তাদের নাম থাকবে না। আমি জানি না এটা তৃণমূল বুঝতে পারছে কিনা, সিপিএম বুঝতে পারছে কিনা, কংগ্রেস বুঝতে পারছে কিনা, কারণ শুভেন্দু অধিকারী বারবার চাপ মারছেন এবং বলছেন যে ফাইনাল ভোটার তালিকা হয়ে গেছে, সুতরাং আর আমরা ওসব বুঝি না, যা ভোটার তালিকা হয়েছে, অর্থাৎ যে ভোটার তালিকায় মানে 60 লক্ষ প্লাস 58 লক্ষ ধরুন অ্যাবসেন্টি ডেট শিফটিং বাদ দেওয়া হয়েছিল, সেগুলো বাদ গেছে, তাকে সেখান থেকে আরো 2-4 লাখ হয়তো জুড়েছে। তো সেইগুলোকে ছাড়া আমাদের যে ভোট করতে হবে, এবং ভোট, এটা হিন্দু রাষ্ট্র, হিন্দুরাই ভোট দেবে, এবং এই গোটা প্রক্রিয়াটাই কিন্তু সেইভাবে রচিত হয়েছে। এইবার কেন এই পরিস্থিতি এলো, আমি বারবার এইটাকে নিয়ে একেবারে গ্রাউন্ড লেভেলে নেমে এআরও বা এইআরওদের কাছে বোঝার চেষ্টা করছিলাম। বিষয়টা হলো, যখন প্রথম দফায় ড্রাফট লিস্ট প্রকাশিত হলো, 58 লক্ষ বাদ গেল, তখন দেখা গেল মুসলিম ডিস্ট্রিক্টগুলো, মুসলিম এলাকায় বা মুসলমানদের মধ্যে এই সংখ্যাটা খুবই কম, অর্থাৎ ম্যাপিং হয়নি। 2.5%, 3%, 4%, হিন্দু এলাকাও বেশি, 58 লক্ষর কাছে দাঁড়ালো। তারপরে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে প্রথম যখন প্রোজিনি এবং আদার্স নাম ঢোকানো হলো 1,40,00,000, এবং তখন দলে দলে লোক লাইন দিয়ে যে ডকুমেন্টগুলো দিল, এবং এআরওরা সেইগুলোকে ক্লিয়ার করে শুনে নোট দিয়ে যখন জিআরওদের কাছে পাঠানো, অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে, যারা ফাইনাল অথরিটি, তারা যখন ক্লিয়ার করে পাঠালেন, তখন এইবার মাইক্রো অবজারভার যেগুলো ইলেকশন কমিশন থেকে পাঠানো হয়েছে, তাদের খেলা শুরু হলো। খেলাটা কিরকম অদ্ভুত ব্যাপার, শুনুন, একেবারে মিথ্যে কথা বলছে বিজেপি। এটা বিএলওদের কিছুই করার নেই, তারা আপনি যে ফর্মটা দিয়েছিলেন সেই ফর্মের ছবি তুলে সেই ফর্মটাকে আপলোড করে দিয়েছে। প্রথম দফায় ফর্মগুলো পরিষ্কার ছিল, কিন্তু দেখা গেল অধিকাংশ ফর্ম যখন মাইক্রো অবজারভার ঢুকলো, প্রাথমিকভাবে লগ ইন আইডি পাসওয়ার্ড যখন চাওয়া হলো, গ্লিচ, অর্থাৎ ঝাপসা হয়ে গেছে। বহু নাম, বিশেষ করে মুসলিমদের, বিশেষ করে মতুয়াদের, বিশেষ করে মহিলাদের, বিশেষ করে প্রান্তিক মানুষের বহু নাম ঝাপসা হয়ে গেছে। কি করে ঝাপসা হলো সেটা এআরওরা প্রথম বুঝতে পারছিলেন না। আমাকে একাধিক ইলেকশন কমিশনের সাথে যুক্ত ব্যক্তি বলেছেন, এটা একেবারে সীমা খান্না, যিনি বসে আছেন দিল্লিতে, তাদের ডিজি আইটি, তিনি তার নির্দেশে এই গ্লিচ ব্যাপারটা করা হয়। তখন মাইক্রো অবজারভাররা প্রশ্ন তোলে, নামই যখন পড়া যাচ্ছে না, তখন তো গন্ডগোলের ব্যাপার, তখন দোষ দেওয়া হয় বিএলওদের ওপর। বিএলওরা বলে আমাদের মোবাইলের পরিষ্কার ছবি উঠেছে, আমরা পরিষ্কার ছবি পাঠিয়েছি। সত্যি সত্যি বিএল হয় হাত কাঁপবে তবেই না আবছা হবে, অথবা যদি ক্যামেরা খারাপ হয়। এরকম হাজার হাজার বিএলও, 80,000-এর উপর বিএলও, তাদের অধিকাংশরই ক্যামেরা খারাপ হয়ে গেল, তারা সব কিন্তু ঠিকই ডাউনলোড করেছিলেন। এবং মিডিয়ার একটা সেকশন, আমি আই এম সরি টু সে, অল ওয়েস্ট বেঙ্গলের বাংলা মিডিয়া তার সাথে যুক্ত হয়েছিল বিজেপির একেবারে নেক্সাসের ফলে, তারা বিএলওদের উপর দোষ দেওয়া শুরু করলো। বিএলও লেভেলে যখন ব্যাপারটা দেখা গেল ঠিক নয়, গ্লিচ তারা একদম পরিষ্কারভাবে তুলেছেন, তখন ইলেকশন কমিশন এই এআরওদের দোষ দিল। এইবার এআরওরা যখন হিয়ারিং করলেন, সুপ্রিম কোর্ট বলেছিলেন কি, যে এই সমস্ত মাইক্রো অবজারভার এবং রোল অবজারভার যারা রয়েছেন, অবজারভার, তাদের কাজ হচ্ছে এআরওদের সাহায্য করা। তারা তখন এআরওদের উপর বল প্রয়োগ করে তাদের কাছ থেকে পাসওয়ার্ড নিয়ে নেন। আমাকে পার্টিকুলারলি 2জন এআরও বলেছেন যে আমরা কাজ ছেড়ে দিতে চাইছি। তখন বলা হয় লিখিতভাবে আমরা দিচ্ছি, আপনি সই করে জমা দিন। বলেছেন না, মৌখিকভাবে বলা হচ্ছে তুমি কাজ ছেড়ে দাও। এই সমস্ত বঙ্গতনয় অধিকাংশই যারা সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করে, হিন্দু মধ্যবিত্ত, সেন্ট্রাল গভর্নমেন্টের পিএসইউগুলোতে কাজ করে, ব্যাংক, এলআইসি, এরা মানসিকতায় হিন্দুত্ববাদী হয়ে গেছে। এরা হারানোর জন্য বিজেপির পক্ষ অবলম্বন করেছে, এবং এরা চায় এই রাজ্য সরকারকে ডিসলজ করা হোক। ফলে তাদের ওপর যেরকম কমেন্ট দেওয়া হয় সেই রকম অনুযায়ী তারা কাজ করে। দিল্লি থেকে একদম এআই কমেন্ট দেওয়া হয়। এআই কমেন্ট ধরুন, মুসলিম নাম শেখ 10-12 রকম লেখা যায়, মোহাম্মদ এম 10-12 রকম লেখা যায়, দাস টাইটেল 10-12 রকম লেখা যায়, চ্যাটার্জি ব্যানার্জিরাও পড়েছে একই কারণে। সেইগুলোকে এআই কমেন্ট করে ছেড়ে দেওয়া হয়। এবং এই অবজারভাররা এরপরে যখন সেই নামগুলো যখন হিয়ারিংয়ে এলো, হিয়ারিংয়ে আসার পর আবার ডিএম অফিসে গেল। ডিএম যখন ভেরিফাই করে ফাইনাল ভোটার তালিকার জন্য পাঠালেন, তখন অদ্ভুতভাবে রাতারাতি দেখা গেল যে তারা
প্রত্যেকটা নামকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে আবার তারা ফেরত পাঠালেন। এই অবজারভারদের নোট দিলেন যে না, আমরা এটা মানছি না। এই অবজারভারদের উপরে অ্যাকচুয়ালি নির্দেশ ছিল যে এই বিষয়টা না মানা, এবং তার পরিণতি যেটা হওয়ার সেটা তাই হলো। এইবার আমি দেখুন, কয়েকটা ক্ষেত্রে যদি আমি পড়ে শোনাই, আমার মনে হয় আপনাদের কাছে ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হবে কিভাবে বিষয়টাকে করা হচ্ছে। দেখুন, একজন জানাচ্ছেন পশ্চিম বর্ধমান জেলা 277 নম্বর বিধানসভা দুর্গাপুর পশ্চিম, সেখান থেকে এসআইআর এর দুটো বুথের হিসেব। 5 নম্বর বুথ কালীতলা এফপি স্কুল, 1042 জন ভোটার, সবাই হিন্দু, একজন আন্ডার জুরিডিকশন আর 4 জন ডিলিটেড। 17 নম্বর বুথ আমারই এফপি স্কুল, 996 জন ভোটার, সবাই মুসলিম, 270 জনের নামে অ্যাডজুডিকেশন অর্থাৎ বিচারাধীন, ডিলিট কেউ নেই। এখন এইগুলো অদ্ভুত অদ্ভুত সমস্ত হিসেব এসছে। খন্দকার তালাত মাহমুদ তিনি লিখেছেন যে কিভাবে তিনি বিএলওর দায়িত্ব পালন করতে গিয়ে মানে 10-15 দিন সারা রাত্রি না ঘুমিয়ে ফর্ম ফিল আপ করেছেন, এবং ফর্ম ফিল আপ করে বাড়ি বাড়ি গিয়েছেন। তারপর আপলোডিংয়ের কাজ যখন গুটিয়ে এনেছেন, তখন দাস টাইটেল হোক অন্য টাইটেল হোক, তাদের যে দাস মামা, কিন্তু কপাল খারাপ, আমি তার শেষের অংশটা পড়ছি। আমার আব্বা, যিনি 1960 সালের মাধ্যমিক পাস, যিনি WBC ACDL এ 35 বছর চাকরি করেছেন, 2002 সালে পরলোক গমন করেছেন, 2002 সালের ভোটার তালিকা ডিজিটাইজ কপিতে তার নাম পেলাম, খন্দকার আব্দুল বাসার। আর ওনার মাধ্যমিক নথি থেকে শুরু করে সব কাগজপত্র দিয়েছি, কিন্তু ফাইনালি হিয়ারিং শুরু হলো, লজিক্যাল ডিসক্রিপেন্সির হিয়ারিং হলো, সবগুলোই মুসলিম। তারপর ফাইনালি দেখলাম আমার নামটাই উঠলো না। যে ছেলেটা ডকুমেন্ট আপলোড করেছে তিনি বললেন যে আমি তো সমস্ত কিছু করেছি, আরও অন্যান্য কাজের ডকুমেন্ট তোলারই তো জায়গা নেই, কি করে হবে? এই আর ওকে বললেন। সন্ধ্যা নেমেছে, এখনো পর্যন্ত তার নাম কিন্তু নেই। এই যে দীর্ঘ তালিকা, অ্যাকচুয়ালি কি হয়েছিল, প্যারা 5A এবং 5B অফ এসআইআর নোটিফিকেশন অনুযায়ী এইআরও, এটা আমার ব্যক্তিগতভাবে আমি জেনেছি, এবং ইয়ারোদের যে ডিসক্রিপশন পাওয়ার ছিল তা অকৃতকার্য হয়ে গেছে। সেই সঙ্গে 13C/2 রিপ্রেজেন্টেশন অফ পিপুল অ্যাক্ট 1950 আন্ডার 16 অ্যান্ড 19 অফ রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্ট 1950 অনুযায়ী এইআরওদের যে প্রেসক্রাইব অথরিটি হিসেবে ভূমিকা ছিল সেটাও গুরুত্বপূর্ণ। এখন এইআরওদের যে এলিজিবল বা ইলিজিবল সংক্রান্ত সিদ্ধান্তগুলো জুডিশিয়াল অফিসারদের দ্বারা পরিবর্তিত হয়েছে, এটা একটা অদ্ভুত নীতি। অর্থাৎ হিয়ারিংয়ে আপনি সুযোগ পেলেন না, হিয়ারিংয়ের মধ্যে আপনার নিয়ম হচ্ছে আপনাকে বাদ দিতে গেলে তার হিয়ারিং করতে হবে। এই বিচারকদের কাছে কোনো হিয়ারিং নেই, এদের পড়া যাচ্ছে না বলে নামগুলো স্টেট অ্যাওয়েতে বাদ দেওয়া হচ্ছে, এবং শেষ পর্যন্ত এইটার যে কোথায় দাঁড়াবে সেটা কিন্তু এখনো পর্যন্ত বিষয়টা পরিষ্কার নয়। অনেকেই পরিষ্কার জানেন না, তাই জন্যই আমি আরেকটি খবরের একটু আপনাদের দৃষ্টি দিচ্ছি, যেটা আমি বিস্তারিতভাবে এক্ষেত্রে বলেছি যে কীরকম অদ্ভুত ব্যাপার। দেখুন, এটা বেরিয়েছে এই সময় কাগজে। বীরভূম জেলায় গত 19শে ফেব্রুয়ারি রোল অবজারভার 37,000 ডকুমেন্ট রিভিউ করেছেন, আবার 31 তারিখ নিজে থেকেই রিভিউয়ের জন্য পাঠিয়েছেন 95,000 ভোটারের নথি, যা কিনা 12-13 তারিখের সময় ছিল 1,000-এর কাছাকাছি। কিভাবে সম্ভব হলো এটা অনেকেই বলছেন। যদি ধরে নেওয়া যায় 1 মিনিট করেও রিভিউ করতে সময় লাগে, তাহলে একজন মানুষ একদিনে কি করে 95,000 রিভিউ করতে দিলেন? এমন উদাহরণ আরও আছে। পূর্ব মেদিনীপুরের এক অফিসার বলেন 21 তারিখ রাত 11:55 একসঙ্গে হাজার হাজার কেস রিভিউ হয়েছে। আমরা নিজেরাই সেই ঘটনার সাক্ষী। কোচবিহার বিধানসভার 20 ফেব্রুয়ারি একজন এইআরের অধীনে 113টা কেস রিভিউ হিসেবে উল্লেখ ছিল। 21 তারিখ সকালবেলা তিনি দেখেন সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে 3,187। এই 1 ঘন্টার মধ্যে র্যান্ডামলি এত কেস কি করে রিভিউ হলো? আসলে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে একেবারে দিল্লিতে বসে, এবং এই সিদ্ধান্ত নিয়ে মানুষকে এমন একটা অবস্থায় ঠেলে পাঠানো হয়েছে যাতে আপনি যেদিকেই যান না কেন আপনার নাম বাদ পড়বে। এইবার ডিলিশন অফ ভোটার যেটা হয়েছে, আপনারা বুঝতেই পাচ্ছেন, তারা ফর্ম 6 দিয়ে জমা করতে হবে, এবং সেই ক্ষেত্রে মনোজ আগরওয়াল নিজেই বলছেন যে তারা এবার ভোট দিতে পারবেন না।
আমরা দেখেছি অবৈধভাবে এই রকম অন্তত 2-3 লক্ষ মানুষকে ডিলিশন করা হয়েছে ফর্ম 7 দিয়ে, যে প্রথমে সেটা লাখখানেক এইরকম আপত্তিজনক ছিল, কিন্তু যখন ফাইনাল বেরোলো পরের দিনকেই সেটা বেরিয়ে গেল 6-7 লাখ। অর্থাৎ অন্য জায়গা থেকে একেবারে যে কায়দায় রাহুল গান্ধী বলেছিলেন যে নাম কাটার পদ্ধতিটা কি, বাইরে থেকে বিজেপি অভিযোগ জানিয়ে আগে ধরা পড়েছিল, বিভিন্ন জায়গায় ধরা পড়েছে যে একজন বিজেপির কর্মী বা সমর্থক, একজন আরএসএস এর কর্মী বা সমর্থক এক একটা কেন্দ্রকে টার্গেট করে 300-400 করে 200-300 করে অবজেকশন দিচ্ছে অনলাইনে। কোথাও কোথাও কাগজ আনা হয়েছে। আপনাদের মনে আছে যে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত ভট্টাচার্য দুজনেই প্রথমে বলছিলেন যে ফর্ম 7 যত জমা পড়েছে যদি না ক্লিয়ার হয় আমরা ভোট করতে দেব না। এখন কি কিছু বলছেন না, কারণ তারা জানেন যে বেআইনিভাবে, আপনি জানেনও না, আপনার এরকম প্রায় 4-5 লক্ষ মানুষের নাম তারা ভোটার লিস্ট থেকে ডিলিট করে দিয়েছেন অনলাইনে, এবং এটা ইলেকশন কমিশন একেবারে দিল্লিতে বসে কমান্ড দিয়ে এই কাজটা করিয়েছে। তাহলে 3টে পদ্ধতি ইলেকশন কমিশন গ্রহণ করেছে। এক, আমরা যেটা বারবার এই চ্যানেলে বলেছি, এক, ফর্ম 7 দিয়ে শেষ মুহূর্তে বাইরে থেকে অবজেকশন দিয়ে অরিজিনাল বাংলার মানুষ, বাংলার ভোটার, তাদেরকে নাম কেটে বাদ দেওয়া হয়েছে। সেই সংখ্যাটা অভিষেক ব্যানার্জি বলেছেন, সিপিএমও বলছে, কিন্তু সকলেই বুঝতে পারছে শেষ মুহূর্তে জাম্প করে গেল 5-6 লাখ। এবং কি করে তাদের নাম কাটা গেল, যাদের নাম কাটতে হবে তাদেরকে হিয়ারিংয়ে ডাকতে হবে, তাদের কাউকে হিয়ারিংয়ে ডাকা হলো না। এক। দুই, প্রথমে যখন দেখা গেল ডেট শিফটেড ইত্যাদি 58 লক্ষ বাদ গেল, তারপরে যাদের নাম উঠলো সেই ক্ষেত্রে যাদের প্রজিনিতেও ক্লিয়ার হয়ে গেল তাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে একেবারে বাদ দিয়ে দেওয়া হলো। বারবার ফাইল যেগুলো ক্লিয়ার করে ভোটার তালিকায় নাম তুললেন এআরওরা এবং ডিআরও অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল থেকে ক্লিয়ার হয়ে এলো, সেগুলোও বারবার অবজেকশন দেওয়া হলো। এবং এক কোর্টের যেদিনকে বিচারকদের সিদ্ধান্ত নিলেন বিচারপতিদের কাছে যাবে, তার আগে র্যান্ডামলি লাখ লাখ ওই সমস্ত এতে রেড মার্ক দিয়ে ফেলে দেওয়া হলো যে এদের নামগুলো বিচারাধীনে যাবে। অর্থাৎ এক তো বেআইনিভাবে নাম ঢোকানো হলো, 2 নম্বর বেআইনিভাবে নাম বাদ দেওয়া হলো, 3 নম্বর যেগুলো টার্গেটেড হয়েছে মুসলিম, কিছু কতিপয় মতুয়া, পার্টিকুলার মহিলা বা কিছু আদিবাসী টার্গেটেড হয়ে বুথ ধরে ধরে বিধানসভা ধরে ধরে সেইগুলো টার্গেটেড হয়েছে, তাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সি থেকে শর্ট করে এনে জুডিশিয়াল ম্যাটারে ফেলে দেওয়া হবে। আমি এআরওদের সাথে কথা বলছিলাম, তারা অত্যন্ত আতঙ্কিত। বলছে আপনার যদি সমস্ত কিছু ক্লিয়ার হয়, যদি আমি ধরে নিই আগামী 40 দিন ধরেও হলো এবং শেষের দিকে শেষ দিন পর্যন্ত নমিনেশনের আগে পর্যন্ত বিষয়টা ক্লিয়ার হলো, তাহলেও যে পদ্ধতি ইলেকশন কমিশন জুডিশিয়াল সিদ্ধান্ত দিয়ে করছে তাতেও 20 লক্ষ মানুষ থেকে 30 লক্ষ মানুষ শেষ পর্যন্ত রাজ্যের ভোট দিতে পারবেন না। পথে নেমে আন্দোলন একরকম, কিন্তু ইলেকশন কমিশন কতটা এই ব্যাপারে, যতক্ষণ না সুপ্রিম কোর্ট যদি নাক না গলায়, দিতে পারবেন না। এক। 2 নম্বর আরো খতরনাক ব্যাপার, সেটা হচ্ছে যে মানুষগুলোর নাম এই জুডিশিয়াল প্রসেসে বিচারাধীন পদ্ধতির মাধ্যমে বাদ যাবে, ধরা যাক তর্কের খাতিরে ভোটে তৃণমূল জিতলো বা বিজেপি জিতলো, তারা কি আর কোনোদিন নাম তুলতে পারবে না। কারণ তাদের যখন নাম তুলতে যাবে 6 নম্বর ফর্ম দিয়ে, তখন তাদেরকে এআরও বা এইআরও বা ডিআরওরা গ্রহণই করবে না। তারা বলবেন বিচার বিভাগের মাধ্যমে তোমার নাম বাদ পড়ে গেছে, আমরা প্রশাসনিকভাবে আবার তোমাদের নাম তুলতে পারবো না। অর্থাৎ স্টেট অ্যাওয়েতে 15 থেকে 20 লক্ষ বাঙালি বঙ্গভাষী তারা আসামের মতো বেনাগরিক হয়ে যাবে। আশা করি বিজেপির যে টোটাল গেম প্ল্যান, সেই গেম প্ল্যানের এটা একটা বড় অংশ। এইবার আপনি বিহারি যে সমস্ত ভোটার আছে তাদের নাম আছে, তাদের কোনো অসুবিধা হয়নি। কোথাও শুনতে পাচ্ছেন আসানসোল, দুর্গাপুর, হাওড়া, ভাটপাড়া, নৈহাটি, জগদ্দল, টিটাগড়, কাকিনাড়া, সেখানে এইরকম গন্ডগোল হচ্ছে, সেখানে এত লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়েছে, সেখানে এত অ্যাডজুডিকেশন হয়নি। কারণ এইবারের ভোটে হাওড়া সহ বিহারি অর্থাৎ হিন্দিভাষীদের বড় সেকশন ভোট করতে যাচ্ছে বিজেপিতে, মানে তাদের মধ্যে শতকরা 95% ভোট পড়বে বিজেপিতে। আর উল্টো দিক থেকে সুজাপুর থেকে শুরু করে সুতি, ভগবানগোলা, মুর্শিদাবাদ, বসিরহাট, দক্ষিণ 24 পরগনা,
যে মুসলিম বাঙালি সম্প্রদায় যারা ট্র্যাডিশনালি বিজেপির বিরুদ্ধে ভোটার, তাদের লাখ লাখ লোককে বাদ দেওয়া হয়েছে। আমি একটা হিসেব যা নিচ্ছিলাম, এই 60 লক্ষের মধ্যে প্রায় 40 লক্ষের ওপরে মুসলিম, 20 লক্ষ হিন্দুও রয়েছে। হিন্দুদের মধ্যে মতুয়াদের একটা সেকশন বাদ চলে গেছে, এটা ঘটনা, কিন্তু তাদেরকে বাদ দেওয়া হয়েছে কারণ তারা প্রপার ডকুমেন্ট দিতে পারেনি অধিকাংশ ক্ষেত্রে, যেটা আমরা আমাদের আলোচনায় আনছিলাম। এখন লড়াইটা শুরু হয়ে গেছে রাস্তায়, কিন্তু রাস্তার লড়াই শেষ পর্যন্ত কি সুপ্রিম কোর্টে মান্যতা পাবে? রাস্তার লড়াই কি শেষ পর্যন্ত যে পথে খোলা হবে তাতে কি সবার নাম উঠবে? আমার কিন্তু এখনো পর্যন্ত সেই রকম কোনো পজিটিভ অবস্থান কিন্তু মনে হচ্ছে না। তাহলে সম্ভাবনা থাকছে রাষ্ট্রপতি মানে শাসন জারি করে ভোটটাকে পিছিয়ে দেওয়ার, অথবা 20-30 লক্ষ মানুষকে বঞ্চিত করে ভোটাধিকার থেকে আরো সংখ্যাটা বেশি, কারণ প্রচুর মানুষ এই ফর্ম 7 দিয়ে যাদের নাম কাটা হয়েছে তাদেরকে হিয়ারিংয়েই ডাকা হয়নি, তাদের কেউ মামলা করতে পারেন। পুরো পদ্ধতিটাকে ঘেটে দেওয়া হয়েছে এবং সেই অবস্থায় বিজেপি রথযাত্রা শুরু করেছে। আমি শুধু সাধারণ মানুষকে একটা কথাই বলবো, আমার ভিডিও যারা দেখছেন তাদেরকে একটা কথাই বলবো, তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করার আগে ভাববেন যে এইভাবে বাঙালি জাতিকে একেবারে কর্নাট করে দিয়ে রাজ্যটাকে শেষ পর্যন্ত অবাঙালি, দুটো গুজরাটি তাদের পায়ে ঠেলে দেওয়া, এবং মধ্যবিত্ত বাঙালি তারা ঘৃণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, তার নানা কাজকর্ম দুর্নীতি নিয়ে অভিযোগ থাকতে পারেন, কিন্তু সেটা সামগ্রিকভাবে বাঙালিদের যেভাবে ভোটাধিকার থেকে বাদ দিয়ে দেওয়ার প্রক্রিয়া, গভীর চক্রান্ত এই সীমা খান্না, ইলেকশন কমিশন, বিজেপি সম্মিলিতভাবে করলো, সেইটা আপনারা বেশি করে শেয়ার করুন এবং এর বিরুদ্ধে গর্জে উঠুন। না হলে সমূহ বিপদ পশ্চিমবঙ্গের বাংলা ভাষায় কথা বলা বাঙালিদের। আজ এই বলে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। নমস্কার।